ভাত খেতে বসছি, এর মধ্যে পুলিশ চলে আসছে। ভাতে প্লেট ফালায় আমি চলে গেছি, কিছু করার ছিল না। আমার মা আমাকে বলছে, বাবা তুই চলে যাচ্ছিস। আমি কি, মা আমার কিছু করার নাই, আমি যদি পরে আবার বেঁচে থাকি তো আবার দেখা হবে। তারপরও আন্দোলন চালিয়ে গেছি। দিনের পর দিন আমি আমার সন্তানের চেহারা দেখতে পারি নাই, আমার মায়ের সাথে কথা বলতে পারি নাই। চরম নির্যাতন করে, যে নির্যাতন আমি আমার হাতের এই যে হাতটা ভেঙে ফেলছে। এই হাতের অবস্থা, আমি এখনও ঠান্ডার মধ্যে হাত লাড়তে পারি না, এত নির্যাতন আমার উপর ঘটছে। এই অবৈধ এই পুলিশ লীগ, হাসিনার পুলিশ লীগ, যে না আমি কি অপরাধ করে ফেলি, বিএনপি করা মানে অনেক বিশাল একটা অপরাধ করে ফেলছি। আওয়ামী সন্ত্রাসীদের গুলির মুখে আমরা বক্তব্য দিয়েছি, ইন্ডিয়ার হুকুমে সে এই গণহত্যা চালিয়েছে। আমরা দুইটাই চাই, নির্বাচন এবং সংস্কার পাশাপাশি। টিপ শিকদার, আহ্বায়ক ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর। 2010 সাল 27 অক্টোবর আমার কমিটি হওয়ার পর থেকে পুলিশের নির্যাতন, এলাকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্যাতন, এলাকায় আমি থাকতে পারি নাই। বহুবার আমার বাসায় হামলা হয়েছে, যেখানে পুলিশ আমাকে ধরে, চাঁদা টাকা জোর জবরদস্তি টাকা নেয়। এরকম এতবার হয়েছে যে আমি আমার এলাকায় ঠিকমতো ঘুমাইতে পারতাম না, আসতে পারতাম না। দূর থেকে এসব প্রোগ্রাম শেষ করতাম, এসে আবার চলে যেতাম। আমার মার সাথে কথা বলতে পারতাম না, আমার সন্তানদের চেহারা আমি দেখতে পারতাম না। যেমন 13 সালে 3রা মার্চ হরতাল করছি বেনারসি পল্লীতে। হরতাল করার পরে হরতাল অবস্থা থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আমাকে অ্যারেস্ট করে নিয়ে পল্লবী থানায় তৎকালীন ওসি লতিফ শেখ 3 তলায় নিয়ে আমাকে ফ্যানের সাথে ঝুলাইয়া 3-4 দারোগা এমন পিটাইছে যে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর রাত্রে 12টা বাজে আমার জ্ঞান ফিরে আধুনিক হাসপাতালে। সেখানে দেখি আমি অজ্ঞান অবস্থা পড়ে আছি। আমাকে পুলিশ ডাক্তার জিজ্ঞাসা করে যে আপনি কী করছেন? আমাকে পুলিশ মারছে। কেন মারছে? বিএনপির রাজনীতি করে, এই কারণেই। সেখান থেকে আমাকে নিয়ে যায়, পরের দিন পুলিশ ভ্যানে না নিয়ে পুলিশের পার্সোনাল গাড়িতে আমাকে কোর্টে নিয়ে যায়। সেখানে আমাকে 7 দিন রিমান্ড মঞ্জুর করে। তারপর আইন থানায় এনে আমাকে এই যে ওসি লতিফ শেখ, এসআই জাহিদ, তৎকালীন এসআই আব্দুল আজিজ, এসআই সুব্রত সেন, এরা আমাকে চরম নির্যাতন করে। যে নির্যাতন আমি আমার হাতের এই যে হাতটা ভেঙে ফেলছে। এই হাতের অবস্থা, আমি এখনও ঠান্ডার মধ্যে হাত লাড়তে পারি না, এরকম মারছে। সেই মায়ের কথা যদি এখনও ঘুম ভেঙে যায়, এত এত নির্যাতন আমার উপর ঘটছে। এই অবৈধ এই পুলিশ লীগ, হাসিনার পুলিশ লীগ। যখনই আমাদের দল থেকে কোনো প্রোগ্রাম দিত, আমরা যত দূরে থাকতাম, আমরা সেই রাতে আমরা এলাকায় চলে আসতাম। আইসা ভোরবেলা যখন আমরা হরতালের পক্ষে মিছিল করতাম, আর আমাদের উপরে খুব নির্যাতন হতো। সারাদিন আমাদের বাসায় ফ্যামিলির উপরে জিজ্ঞাসা করতো, রাকিব কই, রাকিব কই, রাকিব কই, রাকিবের পোলাপাইন কই, এই মার দৌড় এমন করতো। আমি এরকম গেছে যে দিনের পর দিন আমি আমার সন্তানের চেহারা দেখতে পারি নাই, আমার মায়ের সাথে কথা বলতে পারি নাই, ফোন ইউজ করতে পারি নাই। ফোন ইউজ করলেই আমাকে ট্রেকিং করে ধরে ফেলবে। এমনও দিন গেছে যে আমি এই প্রোগ্রাম শেষ করে মাজার যায় ঘুমাইছি, মসজিদের আশেপাশে ঘুরছি। প্রোগ্রাম আজকে আগামীকাল প্রোগ্রাম, মিরপুর থেকে আমরা কী করেছি, সারা রাত রাস্তায় ঘুরছি। পার্টি অফিসের পার্টি অফিসের বারান্দায় শুয়েছিলাম। তারপরেও সকাল প্রোগ্রাম করছি, হরতাল করছি, মার খাইছি। অসংখ্যবার এই পল্লবী থানায় আমাকে নির্যাতন করা হয়েছে, অসংখ্যবার গ্রেপ্তার করা হয়েছে। এমন অবস্থা হয়েছে যে আমার চলার মতো অবস্থা ছিল না, যে এত নির্যাতন করছে। এলাকায় আমার মার চেহারা দেখতে পারতাম না, আমার সন্তানের চেহারা দেখতে পারতাম না। যখনই কথা বলতাম পারতাম না, কারণ মোবাইল বন্ধ রাখতে হতো, কারণ মোবাইল ট্রেকিং করতো। খুব চোরের মধ্যে আসতাম, মার সাথে দেখা করে আবার চলে যেতাম, যে না আমি কি অপরাধ করে ফেলি, বিএনপি করা মানে অনেক বিশাল একটা অপরাধ করে ফেলছি। কিন্তু না, আমরা দেশের জন্য কাজ করেছি, দেশের মঙ্গলের জন্য কাজ করেছি। 22 সালের 7ই ডিসেম্বর যখন আমাদের পল্টন পার্টি অফিসে প্রোগ্রাম ডাকলো, আমাদের 10 ডিসেম্বরের প্রোগ্রাম, সেখানে আমার, যার কথা না বললেই নয়, আমার এই 5 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ মকবুল, সে আমার সাথে প্রোগ্রামে যায়। প্রোগ্রামে যাওয়ার পরে সে দুপুরবেলা আমার সাথে খাওয়া দাওয়া করে, মিছিল করি। মিছিল শেষে, খাওয়া দাওয়ার শেষে যখন আমরা নামি, তখন এখানে অকর্তৃভাবে হাসিনার পুলিশ লীগ হামলা চালায়। সেখানে আমার ভাই এই মকবুল নিহত হয়, আমি আহত হই, আমার এই দাঁতটা ভেঙে যায়, আমার পায়ের অবস্থা শোচনীয়। আমি হাসপাতালে ভর্তি হই। হাসপাতালে অবস্থায় আমি দেখতে পাই যে আমার সহযোদ্ধা শহীদ মকবুল নিহত হয়েছেন, কিন্তু আমি তার জানাজাও শরীক হতে পারিনি। আমাকে বাউনিয়াবাদে জানাজা হয়েছে, আমাদের লোকজন জানাজা যেতে পারেনি, প্রত্যেকটা ঘরে ঘরে, কারণ ওই মকবুল আমার সাথে প্রোগ্রামে গেছিলো। আমার ফ্যামিলির এত টর্চার করেছে মকবুলের জন্য যে আমি কোথায়, রাকিবকে ধরতে হবে। যেখানে যাই আমার কোনো রাস্তা ছিল না,
10 তারিখ আমরা প্রোগ্রাম, তারপরও আমরা 10 ডিসেম্বর 2022 সালে আমরা গোলাপবাগ মাঠে আমরা প্রোগ্রাম করি। আল্লাহর অশেষ রহমতে এখন সেই হাসিনা বিদায় নিয়েছে। জনগণের, ছাত্রদের আন্দোলনের মুখে ফেসিস হাসিনা ইন্ডিয়া পালিয়ে গেছে। আমরা এত নির্যাতনের শিকার হচ্ছে, আমার নামে বহু মামলা, যে আদালতের বারিন্দায় আমাদের পড়ে থাকতে হতো, রবিবার থেকে বৃহস্পতিবার বন্ধ। আমরা বাসায় বন্ধ আসতে পারতাম না। যখনই আসতাম এই সন্ত্রাসী পুলিশ লীগ, আওয়ামী লীগ আমাদের ধরে থানায় হ্যান্ডওভার করার চেষ্টা করতো। পালিয়ে আসতাম, 1 ঘন্টা আসতাম। এমন দিন গেছে যে আমি সকালবেলা বাসায় আসছি, ভাত খেতে বসছি, এর মধ্যে পুলিশ চলে আসছে। ভাতে প্লেট ফালায় আমি চলে গেছি, কিছু করার ছিল না। আমার মা আমাকে বলছে, বাবা তুই চলে যাচ্ছিস। আমি কি, মা আমার কিছু করার নাই, আমি যদি পরে আমার বেঁচে থাকি তো আবার দেখা হবে। তারপরও আন্দোলন চালিয়ে গেছি। আল্লাহর অশেষ রহমত, এই হাসিনা ফেসিদ ছাত্র আন্দোলন বাধ্য হয়ে দেশ থেকে পালিয়ে গেছে। আমরা আজ আমরা যে আন্দোলন করেছি যে হাসিনাকে দেশ থেকে তাড়াতে হবে, ইনশাল্লাহ জনগণের সহযোগিতায়, ছাত্রদের সহযোগিতায় আজ আমরা বাংলাদেশ এই 2024 সালে 5ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি এই জনগণ ও ছাত্রদের জন্য। আমরা ধন্যবাদ জানাই এই ছাত্র জনতা থেকে, যারা ওই মুহূর্তে আমাদের হেল্প করেছেন। সময় আন্দোলনের কারণে আমি একবার অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ অবস্থায় আমাকে এই আব্দুল আজিজ দারোগা আমাকে হাসপাতালে ধরে নিতে আসছে। আমার পায়ে বাড়ি মারছে, আমার পাও ভেঙে গেছে। তারপরও তারা আমাকে টাকা ছাড়া ছাড়ে নাই। জীবনটা আমার আন্দোলন করতে যায় আমি আমার ফ্যামিলির সাথে অনেক দূরত্ব হয়ে গেছে। আমার ছেলেদের আমি কাছে পাই নাই, আমার মার সাথে দেখা করতে পারি নাই, আমার ভাইদের সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। যারা যতটুকু পারছে, দলের ভাই বেরাদাররা সহযোগিতা করছে, দলকে চালিয়ে নিছি। এই আন্দোলন করতে যায় বহুবার কারাবরণ করেছি। 2012 সালে 3.5 মাস কারাবরণ করেছি। 2013 সালে 18 দিন কারাবরণ করেছি। পুলিশের নির্যাতনে আমার এই হাতের মধ্যে গুলি লেগেছে। কালচিতে প্রোগ্রাম করতে যেয়ে, সে প্রোগ্রামটা ছিল 27 অক্টোবর 2013 সাল হরতালের মধ্যে। কালচি যখন আমরা প্রোগ্রাম করি, সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ হামলা করে। সেখানে আমার একটা সহযোদ্ধা শাকিল, তাকে তৎকালীন এসআই বিল্লাল জোর জবরদস্তি তাকে ধরে নিয়ে যায়। সে 4 বছর জেল খেটেছে। আমরা আজ সেই সহযোদ্ধা আমাদের সাথে আছে। আমরা দীর্ঘদিন আল্লাহর অশেষ রহমত যে এই আজকে 2024 সালে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি। এগুলো কথা মনে পড়লে এখনও রাত্রে শিউরে উঠি। রাস্তায় শুয়েছিলাম, বউ বাচ্চার চেহারা দেখি নাই, বন্ধুবান্ধবের সাথে জাস্ট একটু যোগাযোগ হয়েছে। এলাকায় ঢুকতে পারতাম না। আমাদের এলাকায় একটা সেলুন দোকান আছে, সেখানে আমি গত 15 বছরে চুল কাটতে যেতে পারিনি, শেভ করতে যেতে পারিনি। কারণ আমাকে যখন এলাকায় ঢুকতাম 5 মিনিটের মধ্যে পুলিশ থেকে চলে আসতো। এলাকায় এরকম জায়গা তৈরি করেছে যেখানে বিএনপির লোক দেখা মাত্রই ওদের গ্রেপ্তার করে নিয়ে যেতে হবে। আমরা যেন বিএনপি করে কোনো পাপ করে ফেলেছিলাম। আজ এরকম বহু ঘটনা হচ্ছে যে আমরা 1 নম্বরের এই শাহ প্লাজার সামনে 1 নম্বর মোড়ে আমরা প্রোগ্রাম করতেছিলাম। সেখানে বৃষ্টির মতো আমাদের উপরে ইট মেরেছে, আমাদের মাথা ফেটেছে, যেখানে আমি হাসপাতাল পর্যন্ত ভর্তি হয়েছি। এরকম বহু ঘটনা ঘটেছে যা আমাদের নির্যাতনের কথা বর্ণনা দিতে গেলে দিন পার হয়ে যাবে। আমরা সার্বক্ষণিক ছাত্রদের সাথে ছিলাম। আমাদের অবস্থান ছিল 10 নম্বর রাড্ডার এখানে, আরেকটা অবস্থান ছিল জিনজিয়ানের এখানে। আমরা সার্বক্ষণিক আমরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম, যেন ওরা আমাদের ছাত্র, আমার সন্তান, তাদের কিছু হলে আমাদেরই। আমরা বুক পেতে দিয়েছি, আওয়ামী সন্ত্রাসীদের গুলির মুখে আমরা বুক পেতে দিয়েছি। আমার সামনে আমি কয়েকজনকে পড়ে যেতে দেখেছি সন্ত্রাসীদের গুলিতে, পুলিশ লীগের গুলিতে আমরা ভ্যানে উঠিয়ে দিয়েছি। এরকম অনেক ঘটনা ঘটেছে। আমার নেতৃবৃন্দ সার্বক্ষণিক আমরা 10 নম্বর অবস্থান করেছিলাম। পুলিশ ছাত্রদের সার্বিক সহায়তায় আমরা খাবার পানি বিতরণ করেছি, আমরা খাবার দিয়েছি, বিস্কিট দিয়েছি। আমাদের নেতৃবৃন্দ যেভাবে, আমাদের ঢাকা 16 আসন অভিভাবক, আমাদের যেভাবে ঢাকা 16 আসন অভিভাবক আমিনুল হক ভাই যেভাবে মানে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সার্বক্ষণিক ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম। খাবার, পানি, বিস্কিট সার্বক্ষণিক দিয়েছি এবং আমরা ছাত্রদের পাশে হাতে হাত রেখে দাঁড়িয়েছিলাম যেন আমাদের এই ভাইদের উপরে কোনো অত্যাচার না হয়, কোনো হামলা না হয়। তারপরও আমাদের উপরে অনেক হামলা হয়েছে। আদর্শ স্কুল পাশে 10 নম্বরে, সেখান থেকে একের পর এক গুলি ছাড়ছে আমাদের উপরে। তারপর আমরা রাজপথ ছাড়ি নেই।
আমরা রাজপথে ছিলাম, পুলিশ আমাদের উপরে হামলা করেছে, তৎকালীন ডিসি আমাদের উপরে লাঠিচার্জ করেছে, কিন্তু আমরা রাজপথে সরিনি। কারণ আমার ভাই নিহত হচ্ছে, তারপরও আমরা সরি নাই, যে আমিও একটু পরে আমিও মারা যেতে পারি, তারপরও আমরা ছাড়ি নাই। কেন? যে আমরা অপেক্ষা করতেছি এই খুনি হাসিনাকে তাড়াবই, জনগণকে সাথে নিয়ে এই খুনি হাসিনাকে আমরা এই দেশ থেকে তাড়াবই। আল্লাহর অশেষ রহমত, 5 তারিখের মধ্যে ইনশাল্লাহ এই খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছেন। আমার কারণে আমার নিজের বাড়ি ছিল 20 নম্বর লাইনে, সেই বাড়ি আওয়ামী লীগের লোকজন দখল করে নিয়ে গেছে দীর্ঘদিন। শুধু আমি বিএনপি করি, আমার পরিবার বিএনপি করে, এই কারণে আমার বাড়িটা আজ পর্যন্ত আমি দখল উদ্ধার করতে পারিনি। কারণ আমার থেকে দখল নিয়ে তারা 4 জন কাছে বিক্রি করে ফেলছে। এখন ওই 4 জন তো কোনো দোষ করে নেই, আমি তাদের থেকে কী করে বাড়িটা ফেরত নেব? আমরা তাকে ছেড়ে দিছি। এরকম বহু নির্যাতন হয়েছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে গেছি, ও বিএনপি করে, ওরকে এখানে করতে দেওয়া যাবে না। আমার সেখান থেকে আমাদের বিতাড়িত করছে। অর্থনৈতিক, শারীরিক অনেক নির্যাতন করেছে আওয়ামী লীগের লোকজন। এই পল্লবী থানার এই ইলিয়াস মোল্লার সন্ত্রাসী বাহিনী দ্বারা পল্লবী থানার প্রত্যেকটা বিএনপির কর্মী নির্যাতিত। তবে আমার অভিভাবক, ঢাকা 16 আসনের অভিভাবক আমিনুল হক ভাই যখনই আমাদের দায়িত্ব নিয়েছেন, দীর্ঘদিন আমাদের সহায়তা করছেন। আমাদের একমাত্র অভিভাবক ছিল ঢাকা 16 আসনের আমিনুল হক ভাই, ঢাকা মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক। তার তত্ত্বাবধানে, তার সহযোগিতায় আমরা বিভিন্ন প্রোগ্রাম চালাতে পারছি। আন্দোলনে তার দিক নির্দেশনা আমরা চালিয়েছি। আমরা জুলাই আন্দোলনে কালচিতে আমরা আন্দোলন করেছি, 10 নম্বরে করেছি, বড় মসজিদে করেছি, মিরপুর 12 নম্বরে করেছি। যেখানে বাই নির্দেশনা দিয়ে, বাই জেলখানায় থেকে আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবে দলকে চালিয়ে এনেছি। তার বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারতেছি। আমি মনে করি সে গণহত্যার নায়ক, তাকে এইটুক শাস্তি তার জন্য কিছু না। আমরা তার দেশে এনে তাকে বিচারের কাঠগড়া দাঁড়া করিয়ে তার ফাঁসি চাই এবং সর্বোচ্চ সাজা চাই। কারণ এই ধরনের গণহত্যাকারীকে পৃথিবীর কোনো দেশে তাকে ঠাঁই দেয় নেই। ইন্ডিয়া তাকে ঠাঁই দিয়েছে, ইন্ডিয়ার হুকুমে সে এই গণহত্যা চালিয়েছে। তাই ইন্ডিয়ার কারণেই যখন সে এই কাজ করেছে, তা আমরা চাই, আমরা এই অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে অনুরোধ করব, এই ফ্যাসিস্ট হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়া দাঁড় করানোর জন্য, দাঁড় করে তাকে এই বিচারের সর্বোচ্চ সাহায্যে আমরা শাস্তি, ফাঁসি কামনা করছি। আমরা দুইটাই চাই, নির্বাচন এবং সংস্কার পাশাপাশি। কারণ একটা দলীয় সরকার আসলে সংস্কারটা ভালোভাবে করতে পারবে। এই জন্য আমরা নির্বাচনটা দূরত্ব চাচ্ছি। কারণ নির্বাচনটা হলে, কারণ দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে, যদি নির্বাচন চলে আসে এই সব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। একটা অন্তর্বর্তী সরকারের কাছে এই ষড়যন্ত্র মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। যখনই জনগণের সরকার চলে আসবে তখন সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। আমরা সকল দলকে সম্মান করি, আমরা চাই সকলে দল গঠন করুক, আমরা সবাইকে সম্মান করি। কারণ দল গণতান্ত্রিক দল, আমাদের স্বাধীনতার ঘোষক সকলকে দল করার জন্য অনুরোধ করেছেন, সকল দলের জন্য উন্মুক্ত করেছেন। আমরা সকল দলের পক্ষে, আমরা চাই ছাত্ররা দল করেছে, আমরা সাধুবাদ জানাচ্ছি। অবশ্যই তারা দল করুক, কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে। আমরা চাই নির্বাচন দল আসবে, এটাই স্বাভাবিক। আর নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা আসবে, তারাই সংস্কার করবে, এটা আমরা চাই। আমাদের 3 নম্বর ওয়ার্ড সবার আগে দরকার মাদক মুক্ত করা আর এই কিশোর গ্যাং মুক্ত করা। আমরা চাই সবাই মিলে বসবাস করি, সুন্দর পরিবেশ চাই। রাস্তাঘাট উন্নয়ন করা, রাস্তাঘাট পরিষ্কার রাখা, স্কুল কলেজের ছাত্রদের স্কুলমুখী করা, কিশোর গ্যাং মুক্ত করা, কিশোর গ্যাং থেকে দূরে রাখা, মাদক থেকে দূরে রাখা। আমার মাদক মুক্ত ওয়ার্ড চাই। আমার অভিভাবক, ঢাকা 16 আসনের অভিভাবক আমিনুল হক ভাইয়ের নির্দেশ, ঢাকা 16 আসনে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো মাদক থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো কিশোরগঞ্জ থাকবে না। সকলে মিলে মিশে ঢাকা 16 আসন চালাবো, যদি জনগণ আমার দলকে ম্যান্ডেট দেয়। ইনশাল্লাহ আমার নেতা আমিনুল হক ভাইয়ের নির্দেশ, ঢাকা 16 আসনে কোনো মাদক থাকবে না। হয় মাদক থাকবে না তো আমিনুল ভাই থাকবে, আমরা তার কর্মী। আমাদের বক্তব্য একটাই, হয় মাদক থাকবে না তো আমরা থাকবে। আমরা কোনো মাদককে প্রশ্রয় দেবো না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেবো না। হাইকোর্টে যে সাংবাদিকদের হামলা হচ্ছে আমরা অবশ্যই নিন্দা জানাই। বিএনপি যদি সরকার গঠন করে আল্লাহর রহমতে, এটুকু গ্যারান্টি দিতে পারি, আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশ, কোনো সাংবাদিকের উপরে কোনো হামলা হবে না। সাংবাদিক স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালাতে পারবে, এটা নিশ্চিত।